নীরবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। সুগন্ধের সঙ্গ পাব দীপ্রহরে বিজন ছায়ায়। আহা কি শীতল স্পর্শ হৃদয়ে ললাটে। আহা চন্দন চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে। চন্দন চন্দন আমি বসে থাকবো দীর্ঘ নিরালায়। প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি অন্ধ শিমুলে জারুলে। লক্ষ লক্ষ মহাদ্রুম শিরা উপশিরা নিয়ে জীবনের কত বিজ্ঞাপন, তবুও জীবন জ্বলে। সমস্ত অরণ্য দেশ জ্বলে ওঠে অশোক আগুনে। আমি চলে যাই দূরে হরিণের ত্রস্ত পায়ে বনে বনান্তরে অন্বেষণ। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই চন্দনবন নাইবা হোক, আমবাড়ি জঙ্গলের এই স্নিগ্ধতা কি তার চেয়ে কিছু কম? আর এখানেই এই জঙ্গলে যদি হঠাৎ দেখা হয়ে যায় নানান বৈচিত্র্যে উজ্জ্বল বর্ণময় এক ঝাঁক কবিদের সাথে, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো তাপসী। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই সবুজ অরণ্যে চিরসবুজের কবিদের যে সম্মেলনের আমরা আয়োজন করেছি তার উদ্যোক্তা হলো দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি। আমি মানস, আমি তাপসী। আজ এই সুশীতল ছায়ায় এসে আপনাদের শোনাবো নানা প্রান্ত থেকে আসা 10 জন কবির স্বকণ্ঠে তাদের স্বরচিত কবিতা। ভালোবেসে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের নাম দিয়েছি সবুজের জন্য কবিতা। বন মহোৎসব বনের নিজস্ব উৎসব। কিছুদিন আগে শেষ হওয়া এই উৎসবের রেশ যেন এখনো রয়ে গেছে এই জঙ্গলের প্রতিটি বৃক্ষ পল্লবে, শেকড়ে শেকড়ে। চা শিল্পোদ্যোগী কবি প্রবীরশীল পেশাগত কারণেই সবুজ পরিবেষ্টিত। 3 দশকের কাব্য চর্চায় বারবার উঠে এসেছে তার কবিতায় সবুজের শাসন, আর এ সত্য বারবার উপলব্ধি হয়েছে তার কবিতায়। পশলা বৃষ্টিতে ভিজে গেছে সবুজ গালিচা, কড়িতে জ্বলে উঠছে টোপাজের কণা, তোর চোখে সাঁতরে বেড়াতো সবুজ ঢেউ। আজ সব তেমনই আছে, সেই ধুলোপথ, সেই চা বাগান, বাবা নেই। নাগরিক জীবনের চৌহদ্দি পেরিয়ে যদি হঠাৎ দেখা হয়ে যায় কোনো সবুজ ঘেরা পাহাড়ের সাথে, তাহলে কিন্তু সে নিমেষেই বদলে নিতে পারে তার জীবন দর্শন। ইংরেজির অধ্যাপিকা সুতপা সাহারও কি সেই একই উপলব্ধি? শুনব তার মুখে তারই উপলব্ধি। শহর ছেড়ে পালাই এবার মেঘের দেশে, ডিঙিয়ে যাই অযুত পাহাড় নিরুদ্দেশে। কাজ পালানো মনের এবার অজ্ঞাতবাস, মগ্ন শামুক যেমন ফেলে খোলসে শ্বাস। আগ্নেয় ডালপালার আলোতে কবি সহসা আবিষ্কার করেন নিজেকে। 70 দশকের কবি গৌতমেন্দু রায়, আর এই বোধের আবিষ্কার তার জীবনের এক পুনশ্চারণ। আমরা শুনব তার কবিতা। এই বনস্থলে আবার সকাল হবে কাল ভোরে, বনের প্রাণীরা সব আড়মোড়া ভেঙে ফিরে যাবে নিজ নিজ জীবন চর্যায়। আমরাও ফিরে যাব যে যার ঘরের দিকে, আমাদের দিশাহীন ঘর। বনের প্রাণীরা এসে একা একা দেখে যাবে পাতার আড়াল থেকে। 70-এর দশকের আর এক কবি মনোজ রাউত, কবিতার ভেলায় চেপে নানান বর্ণময় তটে তার ঘোরাফেরা। পেশায় সাংবাদিক হয়েও তিনি বারবার ছুটে আসেন এই উত্তরবঙ্গের জলে জঙ্গলে, তার যৌবন কাব্যের ভুবনে। শুনব তার মুখে তারই সৃজিত উচ্চারণ। গেরিলা পাথর কখনো কাঁদে না, তাই আকাশের হৃদয় কোনোদিনও অনুবাদ করা যায় নাই। তাই মেঘের দিকে উড়ে যায় অক্ষমালার যুবতী ধর্ম সিঁদুর। অক্ষমালা তুই মুখ জন্মের মতো ছাড়ি গেলু,
চিত সাঁতারে ভেসে যায় জ্যোৎস্নার ক্রোধ, লোশনে ভেজে গোপন শরীর, রাজা ভাতকর গহন বনে মুচড়ে ওঠে অজগর, ডেকে ওঠে বাঘ। মাঝে মাঝে আগুনের ছায়ার উপর পা দেখি তোমার, দেখি ডায়নার জল তোমার দেহরক্ষী হয়ে যায়। সাতালির বাগান থেকে মরিয়ম ডেকে উঠলে চুপচাপ বসে থাকতে পারি না কিছুতেই। লেগে আছে শরতের মেঘ, ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে স্বপ্নের ভিতর জ্যোৎস্না। আজ এই বনমধ্যে এসো, রাত্রি যাপনের প্রস্তুতি শুরু করি। আদ্যন্ত কবি বিকাশ সরকার বস্তুত একজন শুদ্ধাচারী অক্ষর শিল্পী। প্রকৃতি আর প্রেমের অনুপম মিশেল দেখি তার কবিতা। কিছু নেই, শুধু অনন্ত জল, চারধারে করাল সাগর, সিগালেরা ঠোঁটে করে নিয়ে আসে অরাজক ঝড়। কাক আর কত পেলিকান ভাঙা দূরবীনে ভাসে, ভেসে ওঠে অতি দূর দ্রাক্ষা বাগান। শুধু সজীব সবুজ নয়, কৃষ্ণবর্ণের প্রতিও তার ঝোঁক তার কবিতার পরতে পরতে। সাপ, পুতুল আর পাখির অবস্থান তার কবিতায় ছড়িয়ে রয়েছে। একটি পত্রিকা সম্পাদনার দায়িত্ব তিনি তুলে নিয়েছেন নিজের কাঁধে। হ্যাঁ, বলছি কবি রিমিদের কথা। একটানা জঙ্গলের পর 3.5 মিনিটের তেপান্তর, তারপর কমলালেবুর বৃষ্টি অকাতরে। প্রথম স্তবকের পর অনায়াসে চলে যাওয়া যায় তৃতীয় কিংবা পঞ্চম স্তবক। কবি গৌতম গুহরায় 80-র দশকে তার কাব্যচর্চা শুরু করার সঙ্গে সঙ্গেই শব্দের অলংকারে তার কাব্য সুষমাকে সাজিয়ে তোলার ব্রতে নিজেকে নিয়োজিত রেখেছেন। সবুজের তারুণ্য তার কবিতায় এনেছে দ্যুতি। কাল তোমার চিবুকের বাম দিকে একটু বেশি আলো পড়েছিল, যেমনটা হবার নয় তেমনি। পাখির পালকের সমবেত উচ্ছ্বাস সচরাচর যেমন হয় তেমনি। জামরুল জলপাইয়ের ছায়া নীল থেকে উড়ে আসে গল্প তিতির, তৃষ্ণার দীর্ঘ সড়ক। এ সময় সেবক সেতুর কথা খুব মনে পড়ে। সেতুর কাছাকাছি নদীও সবুজ হয়ে ওঠে, ঠিক তোমার হাসির মতো। আমি তোমার আলোমুখের অনুবাদ করি ভাঙন। অলস আঁচলে দুপুর, এমন আমাদের আমকুড়ি কচি রোদ। রঙিন ঘুড়িতে হই হই হাততালি, করতলে ভাঙে ঘুমের শহর। প্রবল গাছের দামাল পাতা, উড়ে তোলো সাদা হাত, বাঁকাচোরা শেকড় শরীর। আম আটির মতো জমাট অন্ধকার ভেঙে চলে এলে সবুজ দুপুর মুকুলের কাছে পেতে রাখে বুক। ঘুমন্ত রোদের স্বপ্নে তখন বর্ষণ, মেঘের বুকের ভেতর অপত্য রেণু ওরে, জের বুকের ভেতর জঙ্গলের শ্বাস। 70 দশকের আরেকজন কবি হলেন কবি সমর রায়চৌধুরী। তার জগতে রয়েছে পরা বাস্তবতার এক অন্য জগৎ। একজন মরুভূমি এসে ঢুকে পড়ল আমার জলের কলসিতে। একজন নদী এসে রান্নাঘরের উনুনে ঢুকিয়ে দিল তার হাত পা। চুলহীন মাথার ত্বক ফুঁড়ে নীরবে গজে উঠছে ঘাস, কচি কচি ঘাস, মস্তিষ্কে তাদের শিকড়ের কোলাহল। কবিতার নির্মাণ শৈলীতে কবি বিজয়দের ঘরানা প্রথম থেকে একটু আলাদা। 70-এর দশকে তার কাব্যচর্চার শুরু, পত্রিকা সম্পাদনার মাধ্যমে তার কবিতার সাথে সহবাস। আমরা এখানে একটা মশাল মার্কা শাল গাছ পুঁতেছিলাম, যে গাছের এক একটি পাতা যেন একটি বুনিয়াদী বিদ্যালয়। খুনিয়া রঙের উত্তরে হাওয়ায় হাওয়ায় উঠতে উঠতে জড়ো হতে হতে শেষে আচমকা কোনো পাতার হিমালয়। কিছু ভয়, প্রেম ও প্রলয়ের সিরিজের গানও আমরা এখানে পুঁতেছিলাম। আমরা ঠিক এখানেই আসল বৃষ্টিধারা, বৃষ্টিপাত পুঁতেছিলাম। খাঁটি বৃষ্টির রাত, খাঁটি বৃষ্টির করাত, কিছু খাঁটি তীব্র আঙুলের জলপ্রপাত, কিছু অন্ধকার নদীর জলে ভেজা দীর্ঘ চুলের শীতল পাটি আমরা এখানেই পুঁতেছিলাম। আমরা এখানে এক কাপ গরম গরম চা, পাউরুটি বিস্কুট, মেম সাহেব ভেরি গুড, নরম নরম হাতে হাতে ঘোড়া কাঁটা চামচের হাসাহাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলতে বলতেই মুহূর্তে পুঁতে ফেলেছিলাম। এই নির্ঝুম ড্রয়িং রুমের নিচে আমরা পুঁতে রেখেছিলাম
100 বছর বাঁচা আর কেনা বেচার চাপা উল্লাস। এই গির্জার নিচে কিছু এলোমেলো সর্বনাশও। আসুন আজ আমরা এখানে সারাদিন চৈত্র মাস পালন করি। তাপসী, আজ একটা কিরকম অন্যরকম অনুভূতি মনে হচ্ছে না? এই ধরো ছায়া ঘেরা সবুজ বন, চিরহরিত কবিতা, চিরসবুজ কবি, সত্যি। সব মিলে একটা কিরকম জন্য একটা অনুভূতি হচ্ছে, কিন্তু আমার, তোমার হচ্ছে না? সত্যি তাই। আর এই অনুভূতির যথার্থ প্রকাশ বোধহয় একমাত্র কবিরাই করতে পারে, কবিরাই বলতে পারে, তাই না? ঠিকই বলেছো। যেমন শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতাটা তোমার মনে পড়ছে, উপদ্রুত ঘাসের ভিতর যে কবিতাটা হ্যাঁ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম স্পষ্ট মনে আছে। হ্যাঁ, তো সেই কবিতাটা দিয়েই যদি আজ আমরা অনুষ্ঠান শেষ করি কিরকম হ্যাঁ, হয়? তাপসী, আমার মনে হয় আমাদের দর্শকের কাছে কিন্তু সময়টাও মাথায় রাখতে হবে আমাদের। এখনো গভীর ভাবে ঘাসের ভেতরে থাকা ভালো মনে হয় এই প্রগাঢ় রোদ্দুরে। আকাশের নিচে থেকে থাকা নয়, অথচ ছায়ায় এই ঘাস, নদী, গাছ, এলোমেলো হাওয়ার কুহক। মনের ভেতর কিছু গাছপালা এঁকে দেবে বলে এদের কথায় কোনো মিথ্যা নাই, সতর্কতা নাই। মানুষের মতো নয়, এরা সব একটু আলু থালু। এদের প্রকৃতি তাই ভালো লাগে, ভালোরও ওপরে।